কি দেখছো? না, কি দেখবো? কিছুই না। কিচ্ছু না? ভাবছো? ভাববো? কি ভাববো? না, ভাবছো হঠাৎ করে এই মেয়েটা কোথা থেকে এসে জুটে বসলো, তারপর হঠাৎ করে সিঁদুর পরে তোমার ইন্দিরার জায়গাটা কেড়ে নিল। কি বলছো? আর কেউ কারোর জায়গা কেড়ে নিতে পারে না। জীবনের একটা মোড়ে দাঁড়িয়ে মানুষকে তো একটা সিদ্ধান্ত নিতেই হয় কোনো না কোনো সময়। কাল আর আজকের মধ্যে একটা পার্থক্য তো থাকবেই। হ্যাঁ, তা তো থাকবেই। অপূর্ব, এই যে আমি হঠাৎ করে তোমার গলায় ঝুলে গেলাম, তুমি কিন্তু ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে তোমার গলা থেকে নামিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারো। দেখো, এই যে তুমি বললে না, হঠাৎ করে এসে গলায় ঝুলে পড়লাম, এটাকে আমি আমার মালা করে গলায় পরে নিয়েছি। আর আমার যদি ছুঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছে হতো শুধু কবেই দিতাম, তাই না? তুমি আমাকে গ্রহণ করে ধন্য করেছি, তারপর কি জানো, নিজে ধন্য হয়েছি। এ বাবা, এখানে কিন্তু ক্যা বাত কিংবা সাধু সাধু বলে হাততালি দেওয়ার কেউ নেই। অপূর্ব। আচ্ছা, এই সমস্ত উল্টোপাল্টা কথা না, এসব তোমার একটা ছবি তুলি। কেমন? ছবি? হ্যাঁ। না না, এখন ছবি না প্লিজ, এখন ছবি ছবি তোলার আবার টাইম লাগে নাকি? বসো না, তুলি প্লিজ। এখানে একটু বসো, এক সেকেন্ড। অপূর্ব, আমি একটু ওয়াও, নট ব্যাড। দেখো, নট ব্যাড। আচ্ছা, এদিকে। আচ্ছা, ওদিকে তাকাচ্ছ কেন? এদিকে। হয়েছে। জাস্ট ওয়ান মোর। আমার কিন্তু সত্যি খুব অস্বস্তি হচ্ছে। আচ্ছা, কি অস্বস্তির কি আছে? আমি অত্যন্ত ভালো ফটোগ্রাফার। গ্রেট। আচ্ছা, একবার এ বাবা, দেরি হয়ে গেল অফিসে। দিলে দেরি করি তো? আমি দেরি করিয়ে দিলাম। কোথায়? আমি কি করে? তুমি তো ছবি তুললে। তো কি হয়েছে? আমি ছবি তুলতে যে তোমাকে মনে করে দেওয়া হয়েছিল, তুমি জানো? ইন্দু আমাকে একদম ঠেলে অফিস। সরি। না, মা, এতে সরি হবার কি আছে? ঠিকই তো, মানে তোমার জীবন থেকে অত সহজে ইন্দিরার স্মৃতি তোমার জীবন থেকে কি করে যাবে? শতরূপা, আমি না, দেখেছো, এবার সত্যি কিন্তু দেরি হয়ে যাবে। তুমি রেডি হও, আমি তোমার খাবারের ব্যবস্থাটা করি। না, চেনা মুখ, অচেনা মানুষ, কে তুমি এখন বলো আমায়। অচেনা মুখ ঘিরে ধরে স্বপ্ন দিয়ে দেয়াল বানাই তোমার আমার জীবন জুড়ে, নানান সুরে বাজে না মেসমশাই, দেখুন রূপার সঙ্গে যারা এই দুর্ব্যবহার করেছে তাদেরকে আগে আমার ভেতরে ঢোকাতে হবে, তবে আমার শান্তি। তারপর এই অবস্থায় যদি আপনি রূপাকে বাড়ি নিয়ে যান, তাহলে ওরা আবার ওর উপরে অ্যাটাক করলে কি হবে বলুন? তুমি ঠিকই বলেছো দিদি। এর মাঝখানে না একদিন আমাকে ওরা শুধু কারণে অনেকক্ষণ আটকে রেখেছিল, তারপর অনেক দেরি করে ছেড়েছে জানো। সে কি বাবা,
তুমি তো আমাকে এসব কিছু বলনি। বাবা বাবা, তুমি আমাকে সব খুলে বলো, নইলে নইলে আমি খুব অশান্তিতে থাকবো। বুঝলে পড়ি, ওই মন্ত্রীর পিয়ে সেনগুপ্ত আমার বাড়িতে এসে আমাকে 30 লক্ষ টাকার লোভ দেখায়। আমি আমি তাতে রাজি না হয় বলে টাকার সাথে একটা ফ্ল্যাটও দেবে। তারপর আমি তখনও রাজি না হয় বলে আপনার মেয়ের যা হবার তা তো হয়েছে। মন্ত্রীর ছেলেকে শাস্তি দিলে আপনার মেয়ের ইজ্জত কি আপনি ফিরে পাবেন? তার চেয়ে অন্য মেয়েটার কথাটা ভাবুন। আমার প্রস্তাবে রাজি হয়ে যান। বাবা তাতেও রাজি হয়নি জানো। তারপর একদিন আমি যখন পড়াতে গিয়েছিলাম, হঠাৎ করে একটা রিক্সাওয়ালা আমাকে এপাশ ওপাশ ঘুরিয়ে একটা বাড়ির সামনে দাঁড় করালো। আমি জিজ্ঞাসা করলাম, এ কি, এই বাড়িটাতে তো আমি টিউশন করি না। তখন অনেকক্ষণ পর ওরা বললো যে এখানেই তোমরা চুপচাপ বসে থাকো। তারপর দেখলাম আমি যে বাচ্চাটাকে পড়াই সে ওখানে আছে। কি ডেঞ্জার কাণ্ড মাইরি। তারপর তুমি কি করলে? তারপর আমি ওই ছেলেটাকে দেখে ওখানে থেকে গেলাম। তারপর 3 ঘন্টা যেন আমরা ওখানে ছিলাম। হঠাৎ করে একটা অচেনা ছেলে এসে বলল, তোমাদেরকে আটকে রেখেছি আমরা বুঝে শুনেই, তুমি এখন বাড়ি ফিরে যাও, কিন্তু বাড়িতে গিয়ে বাবাকে বলো যে আমাদের প্রস্তাবে রাজি হয়ে যেতে। তারপর আমাকে ছেড়ে দিল। পড়ি পড়ি, আমি বরং বাড়ি ফিরে যাই। দেখো আমার যা হবার হয়েছে, আমি চলে গেলে তোমাকে অন্তত বাঁচাতে পারবো। তুই ভুল করছিস রূপা, একটু ধৈর্য রাখ। দেখ, তুই যদি ওদেরকে প্রশ্রয় দিস না, ওরা কিন্তু তোর মাথায় উঠে নাচবে। তুই আমাকে বিশ্বাস কর, একটু ধৈর্য ধর, আমি ঠিক ব্যবস্থা করছি, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ভয় পেয়ে সোমাকে বললাম, তুই তোর পিসির বাড়ি গিয়ে কয়েকদিন থাক, এসব ঝামেলা টামেলা মিটলে আমি তোকে নিয়ে আসবো। তুমিই বলো দিদি, এখন পিসির বাড়িতে গিয়ে থাকা যায় বাবার এই অবস্থা? তুই ঠিক বলেছিস রে। মেয়েদের না ওরা ভীষণ দুর্বল ভাবছে, আমরা কিন্তু দুর্বল নই রূপা। আমরা কিন্তু ওদের মুখের ওপরে না জবাব দিতে পারি, আর সেটা আমরা দেবো। আমাকে না আমার নিজে বড় অপরাধী মনে হচ্ছে। কেন? আমার পরিবারের দুঃখ কষ্ট ঝামেলা তোমার কাঁধে চাপিয়ে দিয়েছি। আরে কি বলছেন বলুন তো মেসোমশাই, আপনি আমার ওপর কেন কিছু চাপিয়ে দেবেন? আমি তো নিজেই রূপাকে নিয়ে এসেছি, তুই আমার কাছে রেখেছি। আমি আমি সারা রাত ঘুমোতে পারি না জানো। আমার দুশ্চিন্তা হয়। আমি মাঝে মাঝে যে সোমাকে দেখি যে সোমা ঘরে আছে কিনা। রূপাটা কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করেছে বলো। কিন্তু মেসোমশাই আমার একটা কথা বলুন, যদি ওরা এসে আবার আপনাদের ওপর অ্যাটাক করে তখন কি করবেন? একবার কেন 1000 বার এলেও আমি হার মানবো না। আমাকে ওরা কিচ্ছু করতে পারবে না। লাখ টাকা কেন, কোটি টাকা দিলেও হার মানবো না। ওরা যদি মনে করে থাকে টাকা দিয়ে একটা গরিব মাস্টারকে কিনে নেওয়া যাবে, তাহলে ওরা ভুল ভাবছে। ঠিক বলেছেন মেসোমশাই, গরিবের অহংকারের দাম ওরা জানে না, সেটা অমূল্য, কোনো কিছু দিয়েই সেটা কেনা যায় না। আমরা গরিব হতে পারি, কিন্তু এই মনের দিক থেকে আমরা এতটাই ধনী যে 50টা দুর্যোধন এলেও আমাদেরকে কিনতে পারবে না, তাই না? আমাকে দিন, আমিও ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। সবে তো এই বাড়িতে এলে, এখনই আমাকে দিন, আমারও, এসব বলতে শুরু করে দিয়েছো? আপনি এভাবে কেন কথাটা বলছেন? ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই আপনাকে সাহায্য করতে চাইছি। সাহায্য করার অর্থটা আমি বুঝি, বুঝলে? আমার যথেষ্ট বয়স হয়েছে, সাহায্য কি ভাষায় বলতে হয় আমি জানি। আপনি বিশ্বাস করুন, আমি খুব স্বাভাবিকভাবেই কথাটা বলেছি। থামো, তোমার সঙ্গে আমার কোনোদিনই স্বাভাবিক সম্পর্ক হবে না, আর সেটুকু বোঝবার ক্ষমতা আশা করি তোমার আছে। হ্যাঁ, তা আছে।
তবে একই ছাদের তলায় থাকতে গেলে এত বাজ বিচার করলে কি চলে মা? আমার স্বামীর খাবার আমি গুছিয়ে দিতে চাইছি, আপনাকে সাহায্য করতে চাইছি, এতে অন্যায়টা কোথায় বলুন তো? অপূর্ব তোমার স্বামী এটা মনে করলেও আমি মনে করি না। মাথায় সিঁদুর পড়লেই কেন শুধু শুধু কথা বাড়াচ্ছেন মা? আমি সত্যি গুরুজনদের সঙ্গে তর্ক করতে চাই না। আমাকে খাবারটা দিন, এমনিতেও দেরি হয়ে গেছে, আমি ওর খাবারটা তৈরি করি। এরপর কি চুপ করে থাকলে কেন বলো? মা আমি তো আপনাকে বললাম গুরুজনদের সঙ্গে তর্ক করার অভ্যেস আমার নেই। গুরুজনদের সঙ্গে তর্ক করার অভ্যেস নেই, অথচ তুমি সমানে গুরুজনদের সঙ্গে তর্ক করে চলেছ। দেখো, এই জন্যে আমি অজানা অচেনা লোকেদের ঘর থেকে মেয়ে আনতে চাই না। কি করব, সবই আমার অদৃষ্ট। আপনার কাছে আমি অচেনা অজানা হলেও আপনার ছেলে আমাকে অনেক দিন থেকেই চেনে মা। চেনা আর এই বাড়ির বউ হয়ে আসার মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা বোঝো? কেন অপূর্ব তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল এটা আমাকে জানতে হবে। আর কি এমন তাড়াহুড়ো ছিল যে আমাকে না জানিয়ে ও তোমাকে বিয়ে করলো? আমার মনে হয় তুমি নিশ্চয়ই ওকে চাপ দিয়েছিলে বিয়ে করতে। আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন মা। আপনার ছেলে যদি আপনাকে না জানিয়ে বিয়ে করে তাহলে সে দায় তার, আমার তো নয়। আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন কেন? তবে হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি আপনাকে না জানানোর কারণটা কি। কি বললে তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে, বেরিয়ে যাও। তুমি ডাইনিংয়ে গিয়ে খেয়ে নাও। আমার এখন খাবার সময় নেই, আমাকে বেরোতে হবে। প্লিজ খেয়ে যাও কেউ, নাহলে তোমার মা ভাববেন আমি তোমাকে খেতে বারণ করেছি। মা এসব কিচ্ছু ভাববে না, মা বুঝতে পারবে যে আমার খিদে নেই তাই খাইনি। না, উনি ভাববেন। শতরূপা তুমি ভুল ভাবছো। ভুল ভাবছি না তো, কিচ্ছু ভুল ভাবছি না আমি। অপূর্ব, অপূর্ব তুমি আমাকে বলেছিলে তোমার মা শিক্ষিতা, অনেকদিন বিদেশে কাটিয়েছে। আমি ভেবেছিলাম উনি আর 5 জন শাশুড়ির মতো হবেন না, অন্যরকম হবেন। শতরূপা তুমি কি বলছো এসব? আমি জানি, আমি বুঝতে পারি হঠাৎ করে এভাবে এসে পড়ে উনি আঘাত পেয়েছেন, কিন্তু তাই বলে উনি আমাকে এত বিশ্রীভাবে আঘাত দেবেন? আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কি কি বলতে চাইছো? আমার মা খারাপ? না না, আমি তো সেরভাবে কিছু বলিনি। না না, তুমি সেভাবে না বলোনি, তুমি তো বলছো তো তাই। আমি শোনো, অপরাধ তো আমরা করেছি, তো আমাদের তো একটু চুপ করে থাকতে হবে। মাকে তো একটু সময়টা দিতে হবে অ্যাডজাস্ট করার। আর তুমিও তোমার সঙ্গে মুখে মুখে তর্ক করেছো, করেছো কিনা বলো? করেছো তো। আর তোমার যদি রুচি শিক্ষা এগুলো বেশি থাকে তাহলে তোমার উচিত ছিল সেটাকে পরিচয় দেওয়া, তার পরিচয়টা দেওয়া, তাই না? অপূর্ব তুমিও আমি তোমাকে আঘাত করতে চাইছি না। করছো, করছো তুমি আঘাত আমাকে। আজকে যে ভাষায় উনি আমাকে অপমান করেছে, অন্য কোনো মেয়ে হলে আজকে সংসার থেকে আলাদা হয়ে যেত, শুধু আমি বলে সেটা সহ্য করেছি। ব্যাস ব্যাস ব্যাস, তোমার ভেতরে যখন এই কথাটা এসেছে তখন আমার মনে হয় একটা তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দেওয়া ভালো যে মা কিন্তু আমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ, তার মানে তুমি কি চাইছো? আমি সারাটা জীবন তোমার মায়ের কাছে নিচু হয়ে থাকি, তাই তো? কি বলছো তুমি? আমি না বুঝতেই পারছি না তুমি এভাবে ভাবছো কেন জিনিসটা। এটা তো নিচু হওয়া বড় ছোটর কোনো প্রশ্ন নয়। হ্যাঁ, এটা 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 চিরকালের নিয়ম যে যারা আমরা ছোট তারা আমরা বড়দের কাছে একটু ছোট হয়ে থাকতে হয়। এটা তো এমন কিছু বিরাট একটা ব্যাপার নয়। আর আমি সত্যি সত্যি ভাবতে পারিনি যে এটা তোমার মতো একটা ম্যাচিওরড মেয়েকে আমাকে এভাবে এত ডিটেলসে বোঝাতে হবে।
এত বোঝানো তো কোনো যাকে আমার মনে হচ্ছে আমি বড্ড বেশি কথা বলে ফেলছি। এত কথা বলার তো কোনো মানেই হয় না। না না, এরকম ভাবছো কেন? এরকম ভাবার তো তোমার কোনো কারণই নেই অপূর্ব। কারণ তুমি যা কিছু বললে বা যা কিছু বলছো সবই তো তোমার অধিকার থেকে বলছো। এই সংসারে তোমার মায়ের অধিকার, তোমার অধিকার, আমারই শুধুমাত্র কোনো অধিকার নেই। তোমার অধিকার যাকে কথায় কথা বাড়ে। আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। শোনা, চলতি পথে মানুষ সবাই তোমার কথা আমায় বলে, চলতে চলতে আমরা দুজন জীবন সাজা